আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্টেজের ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে, যেখানে আমরা দেখেছি যে ব্রাজিল ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে ৭৮ মিনিটে তারা দারুণ একটা গোল করে ম্যাচটাকে সমতায় নিয়ে এসেছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। সো এই ম্যাচটা 1-1 গোলে ড্র হওয়ার পরে এখন কিন্তু ব্রাজিল পয়েন্ট টেবিলের 1 নম্বরেই রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব ম্যাচটা কেমন হয়েছে, আমরা কথা বলার ট্রাই করব পয়েন্ট টেবিলটা নিয়ে, আমরা কথা বলার ট্রাই করব ব্রাজিল এবং আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হইতে হলে কি করতে হবে। তো প্রথমত আমরা একটু পয়েন্ট টেবিলটা নিয়ে ডিসকাস করি। এই মুহূর্তে আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এখন ব্রাজিল 10 পয়েন্টে নিয়ে 1 নম্বরে আছে, আর্জেন্টিনাও 10 পয়েন্টে নিয়ে 2 নম্বরে আছে, তারপর এই জায়গায় কলম্বিয়া 3 নম্বরে আছে 6 পয়েন্টে নিয়ে, প্যারাগুয়ে আছে 4 নম্বরে, তারাও 6 পয়েন্ট পেয়েছে। 5 নম্বরে আছে উরুগুয়ে, 6 নম্বরে আছে চিলি। সো এটা হচ্ছে এখন পয়েন্ট টেবিলের সিনারি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটা দলই তো সমান পয়েন্ট পেয়েছে, তাহলে এইখানে আর্জেন্টিনা 2 নম্বরে, ব্রাজিল কিভাবে 1 নম্বরে? দেখুন এইখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের গ্রুপ স্টেজে তারা দুটা দলই কিন্তু 4টা করে ম্যাচ খেলছে, যেখানে 3টা জয় 1টা করে ড্র করেছে প্রতিটি দল। সো এইখানে কিন্তু ওই 3টা ম্যাচ জয় 1টা ম্যাচ ড্র, অর্থাৎ 3 তিরিকা 9 এবং 1 পয়েন্ট, টোটাল 10 পয়েন্টই নিয়ে এখন দুটা টিমই কিন্তু 1 এবং 2 নম্বরে রয়েছে। বাট এখানে ব্রাজিল 1 নম্বরে থাকার রিজনটা হচ্ছে ব্রাজিলের তারা কিন্তু ওই গোল ডিফারেন্সে আর্জেন্টিনার চাইতে এগিয়ে আছে। এই মুহূর্তে আপনি যদি গোল ডিফারেন্সটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্রাজিলের হচ্ছে গোল ডিফারেন্স 4, আর্জেন্টিনার হচ্ছে 3, অর্থাৎ ব্রাজিল একটা গোলে ব্যবধানে, অর্থাৎ 1 গোলের ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। সো এটা হচ্ছে পয়েন্ট টেবিলের সিনারিটা। এখন আমরা আসি ব্রাজিল এবং আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হইতে হলে তাদের কি করতে হবে। তো এখন প্রথমত আমরা একটু ব্রাজিলের দিকে আসি। ব্রাজিলকে চ্যাম্পিয়ন হইতে হলে কি করতে হবে? ব্রাজিলকে চ্যাম্পিয়ন হইতে হলে তাদের নেক্সট ম্যাচটা জিততেই হবে। এখন পরবর্তী ম্যাচটা কাদের সঙ্গে? পরবর্তী ম্যাচটা হচ্ছে আপনার পয়েন্ট টেবিলের 6 নম্বরে থাকা চিলির সঙ্গে। সো এই ম্যাচটা যদি ব্রাজিল জিততে পারে তাহলে কিন্তু ব্রাজিল মোটামুটি চ্যাম্পিয়নের ধার প্রান্তে চলে যাবে। এই যে ধার প্রান্তে চলে যাবে, ধার প্রান্তে চলে যাওয়ার পরেও কিন্তু তাদের আরেকটা বিষয়ের দিকে ফোকাস রাখতে হবে যে পরবর্তী ম্যাচটা আর্জেন্টিনা কি করে। পরবর্তী ম্যাচটা যদি আপনি এখন আর্জেন্টিনার দেখেন তাহলে দেখতে পারবেন যে পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা প্যারাগুয়ের সঙ্গে ওই ম্যাচটা যদি আর্জেন্টিনা জিততে না পারে কিংবা যদি ড্র করে তাহলে কিন্তু সরাসরি ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর্জেন্টিনার চাইতে পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেম কথা কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রেও প্রযোজ্য। আর্জেন্টিনাকে তাদের জিততেই হবে চ্যাম্পিয়ন হইতে হলে। অপরদিকে ব্রাজিল ভার্সেস ওই চিলির যে ম্যাচটা রয়েছে ওইটার দিকেও তাদেরকে তাকিয়ে থাকতে হবে। ওই ম্যাচটাতে যদি তারা ড্র করে, ব্রাজিল এবং প্যারাগুয়ের ম্যাচটা যদি ড্র হয় তাহলে সরাসরি এখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিংবা যদি হেরে যায় আর কি। তো এখন কথা হচ্ছে সর্বশেষ ম্যাচটাতে যদি দুটা দল জিতে যায় তাহলে কি হবে? সর্বশেষ ম্যাচটাতে যদি ধরেন আর্জেন্টিনাও জিতে গেল, ব্রাজিলও জিতে গেল, তাহলে কারা চ্যাম্পিয়ন হবে? তো এইখানে কিন্তু দেখা হবে গোল ডিফারেন্স। ওই যে একটু আগে বলেছিলাম না, গোল ডিফারেন্সের কারণে ব্রাজিল পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে, ওইখানেও কিন্তু তেমন হিসাব করা হবে। তো সর্বশেষ ম্যাচটাতে যদি ব্রাজিলও জিতে যায়, আর্জেন্টিনাও জিতে যায়, তাহলে কিন্তু দেখা হবে তারা প্রত্যেকে কয়টা করে গোল করেছে। আচ্ছা, বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরুন সর্বশেষ ম্যাচে ব্রাজিল তারা 1-0 গোলে জিতে গেল, তারপর ওই দিক থেকে আর্জেন্টিনা 3-1 কিংবা 2-0 অথবা 3-0 জিতে গেল, তাহলে এইখানে গোল ডিফারেন্স হিসেবে ওই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ তখন ব্রাজিলের চাইতে কিন্তু আর্জেন্টিনার গোল ব্যবধানটা বেশি হয়ে যাবে। এর এমন কথা কিন্তু আপনার ব্রাজিলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আর্জেন্টিনা যদি 1-0 গোলে জিতে, ব্রাজিল যদি 2-0 গোলে জিতে কিংবা 3-0 গোলে জিতে, তাহলে কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যাবে গোল ডিফারেন্সে এগিয়ে থেকে। ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে গোল ডিফারেন্সের হিসেবটা আসলে কিরকম। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, লাস্ট ম্যাচ যদি দুটা ড্র হয় তাহলে কি হবে? দুটা ম্যাচ যদি ড্র হয়, ব্রাজিলের ম্যাচটাও যদি ড্র হয়, আর্জেন্টিনার ম্যাচটাও যদি ড্র হয়, তাহলে চোখ বন্ধ করে এখানে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ ব্রাজিল এই মুহূর্তে 1 গোলে এগিয়ে আছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে দুটা টিমকে চ্যাম্পিয়ন হতে হলে কি করতে হবে। এবার আমরা আসি ম্যাচটার দিকে। তো আমরা কিন্তু আজকে সকালে দেখেছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে, যেখানে ম্যাচের 40 মিনিটে পেনাল্টি থেকে গোল করেছে আর্জেন্টিনা এবং ম্যাচের ৭৭ মিনিটে ওই গোলটা ফেরত দিয়েছে ব্রাজিল। এখন আপনি যদি গোলটার কথা বলেন আর্জেন্টিনা, তাহলে দেখতে পারবেন যে ক্লাদিও এসেবিরের
একটা পেনাল্টি শুট থেকে দারুণ একটা লিড তারা নিয়ে নিয়েছিল, ফিনিশিংটা জাস্ট ওয়াও ছিল ভাই। ব্রাজিলের গোলকিপারকে যেটা দেখলাম, গোলকিপারটার নাম কি মনে আসতেছে না, যাই হোক, সে তার ডান হাতটা বাড়িয়ে দিয়েছে, বলতেছে তুমি ডান দিকে মারো, ডান দিকে মারো, মানে এইভাবে কিন্তু তার সিগন্যাল দিছে। তো ক্লাদিও এসিবেরিও কিন্তু তার মাইন্ড গেমটা বুঝতে পারছে, সে কি করলো, সে ডান দিকেই কিন্তু মারছে। আর ফিনিশিংটা ভাই একেবারে স্লো একটা শট ছিল, মানে স্লো একটা শট। তো ওই শটটা থেকে দারুণ একটা গোল করছে। এরপরে আমরা জিনিসটা কি দেখেছি যে ম্যাচের 77 মিনিটে রায়ানের দারুণ একটা গোল ছিল। এখন আপনি যদি রায়ানের গোলটার কথা বলেন তাহলে দেখতে পারবেন যে ভাই এই জায়গায় যে অ্যাসিস্ট এসেছে রাইট ব্যাক, জানি প্লেয়ারটার নাম ইগর স্যারোটে ভাই, এই প্লেয়ারটা, এই রাইট ব্যাকটা যেভাবে আপনার লফটেড পাসটা ক্রিয়েট করছে, এই ধরনের পাস কিন্তু আপনি ওই সকল প্লেয়ারগুলোর কাছ থেকে পাবেন যাদের মাঝে আপনার প্লে মেকিং এর ভূমিকাটা রয়েছে। বিশেষ করে আপনি বলতে পারেন যে এই জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা প্লে মেকারের যে প্লেয়ারগুলো থাকে কিংবা রাইট উইঙ্গার লেফট উইঙ্গার যারা থাকে তাদের কাছ থেকে আপনি দেখতে পারবেন ভাই সে যে পাসটা ক্রিয়েট করছে রাইট ব্যাক হয়েও দারুণ ছিল। সো তার যে লফটেড পাসটা, সেই লফটেড পাসটাকে ক্যারি করেই কিন্তু রায়হান ডি বক্সে ঢুকে যায় আর ওইখান থেকে তিনি দারুণ একটা গোল করে। সো এই গোলটার ক্ষেত্রে আর্জেন্টিনার যে গোলকিপার ছিল তারও মোটামুটি বলতে পারেন যে তারও কিছুটা দায়বদ্ধতা রয়েছে। সো যাই হোক, এইখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে রায়হানের গোলে ব্রাজিল 1-0 গোলে পিছিয়ে থেকেও ম্যাচটা কিন্তু সমতায় নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে গোলের সিনারি। এখন আপনি যদি ব্রাজিলের এই ম্যাচের টেকনিকটা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে ভাই ব্রাজিল ওই জিনিসটাই চাইতেছিল, তারা আর্জেন্টিনাকে কাউন্টার অ্যাটাকে মার দিবে, ঠিক আছে, এমন ধরনের একটা মেন্টালিটি দেখছি। তারা কিন্তু বেশি পরিমাণ বল দখলেও রাখে নাই, তারা ডিফেন্স করা ট্রাই করেছে, মিডফিল্ডটা কন্ট্রোল নেওয়ার ট্রাই করেছে, যদিও ফার্স্ট হাফে তারা এটা করতে পারে নাই ভাই। ফার্স্ট হাফে যেই জিনিসটা দেখলাম, একের পর এক আর্জেন্টিনা ব্রাজিলরা আক্রমণ করতেছে, আর যে প্লেয়ারটা নাম্বার 10 ক্লাদিও এসেবেরি, ম্যানচেস্টার সিটির প্লেয়ার, ভাই কি বলবো ভাই, যে খেলাটা সে দিয়েছে ফার্স্ট হাফে ম্যাচের, আমি তো ম্যাচের 1 মিনিট থেকে দেখা শুরু করছিলাম, 1 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত তিনি যেভাবে ব্রাজিলের ডিফেন্ডারদের বিজি রাখছে ভাই, যেভাবে একের পর এক যেভাবে ড্রিবল করে ডি বক্সে ঢুকে গেছে, আপনি তার খেলাটা দেখে মনে হবে যে ভাই এটা মনে হয় যে নেইমার খেলতেছে, ঠিক আছে। সো অনেকে বলে যে ভাই এটা নাকি আর্জেন্টিনার নতুন মেসি, ভাই মেসির সাথে তুলনা করলে হবে না, কারণ সে রাইট ফুটের প্লেয়ার। সো সে কিন্তু নেইমারের মতো একটা রোল প্লে করে, নেইমার যে পজিশনটাতে খেলে সেও কিন্তু সেই পজিশনটাতে খেলে, ভাই জাস্ট ওয়াও খেলছে প্লেয়ারটা, ওয়াও খেলছে। যদিও তিনি বেশ কয়েকটা শুট নিয়েছেন, গোল হয় নাই, বাট প্লেয়ারটা কিন্তু জাস্ট ওয়াও খেলছে। এরপরে যে জিনিসটা দেখছি আমরা যে হ্যাঁ ফার্স্ট হাফে ব্রাজিল বেশ স্ট্রাগল করতেছিল, তারা ডিফেন্স করা ট্রাই করতেছিল বাট পারতেছিল না, কিন্তু সেকেন্ড হাফে এসে ব্রাজিল কিন্তু ঘুরে দাঁড়াইছে ভাই। সেকেন্ড হাফে যদি ব্রাজিলকে দেখেন আর ফার্স্ট হাফের ব্রাজিলকে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আকাশ পাতাল ব্যবধান। সেকেন্ড হাফে নেমেই তারা মোটামুটি আক্রমণাত্মক ভূমিকায় গেছিল। তো আমরা যে জিনিসটা দেখতে পাইছি যে এই ম্যাচটাতে ব্রাজিল কম বল দখলে রেখেও আর্জেন্টিনাকে আটকে দিতে পারছে, যেখানে এর আগে আমরা দেখেছি যে গ্রুপ স্টেজে 6-0 গোলে হারছিল, সেইখান থেকে তারা কামব্যাক করে মোটামুটি আপনি এই ম্যাচটাতে দেখতে পারবেন যে 1-0 গোলে ম্যাচটা ড্র করছে, যেটাকে আপনি মোটামুটি বলতে পারেন যে খুব পজিটিভ একটা দিক, কারণ যেখানে তারা 6-0 গোলে হারছিল এর আগে, এইখানে এসে 1-1 গোলে ড্র করছে। তো এখন ব্রাজিলের যে জিনিসটা দেখলাম গ্রুপ স্টেজে এসে ভাই, একটা জিনিসই দেখতেছি, ব্রাজিলের ডিফেন্স তো উইক। তো রামন মেনেজেস এই জায়গায় যে কাজটা করতেছে সেটা হচ্ছে প্লেয়ারগুলোকে দিয়ে মোটামুটি ডিফেন্স করা ট্রাই করতেছে, তারা কাউন্টার অ্যাটাকের দিকে বেশি ফোকাস করতেছে, কাউন্টার অ্যাটাকে বল আসলে তারা ওই বলটাকে ক্যারি করে গোল করা ট্রাই করতেছে, এমন ধরনের সিনারি কিন্তু আমরা দেখতেছি। কারণ আপনি যদি গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা ম্যাচও ব্রাজিল অপোনেন্টের চাইতে বেশি বল দখলে রাখে না। এমন ম্যাচ দেখতে পারবেন যে ব্রাজিল 39% বল দখলে রেখো 3-1 3-2 গোলে জিতেছে। তো এখন আপনি যদি ফাইনাল স্টেজের ফার্স্ট ম্যাচটা দেখেন দেখতে পারবেন যে উরুগুয়ের এগেইনস্টে তারা কম বল দখলে রেখেও 1-0 গোলে জিতে গেছে। আর সেকেন্ড ম্যাচটা তো কলম্বিয়ারে 1-0 গোলে হারাইছিল, যেখানে তাদের বলের দখলের সংখ্যা ছিল মাত্র 39%। এরপরে ম্যাচটা যদি আপনি দেখেন যে প্যারাগুয়ের সঙ্গে ওইখানেও 41% বল দখলে রেখে
3-1 ম্যাচটা জিতে নিয়েছে। এবার তো আর্জেন্টিনার সঙ্গে 47% বল দখলে রেখে 1-1 গোলে ড্র করেছে। সো রামন মেনেজেসের যে টেকনিকটা দেখলাম সেটা হচ্ছে তিনি ডিফেন্সিভলি মোটামুটি দলটাকে স্ট্রং করার ট্রাই করেছে। তো এটা হচ্ছে মোটামুটি রামন মেনেজেসের টেকনিক, যে তিনি কিভাবে এই টিমটাকে হ্যান্ডেল করতেছেন। তো এই ম্যাচটাতে আমরা যেটা দেখেছি এটা হচ্ছে ভাই, আর্জেন্টিনা এবং ব্রাজিল যেই পরিমাণ ফাউল করছে, যেই পরিমাণ রেফারি একের পর এক বাঁশি বাজায় ম্যাচটাকে স্টপ করে দিছি, এমন ধরনের সিচুয়েশন আসলে হবে ভাই, হবে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ বলে কথা হবে। আপনি যদি ফাউলের হিসেব দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা 17টা ফাউল করছে, ব্রাজিল 18টা ফাউল করছে। ব্রাজিলের ফার্স্টটা প্লেয়ার ইয়েলো কার্ড খাইছে এবং আর্জেন্টিনার 3টা। সো ব্রাজিল আর্জেন্টিনার যখন ম্যাচ হবে, সেটা বড় দল হোক, ছোট দল হোক কিংবা মাঝারি দল হোক, প্রায় প্রত্যেকের কিন্তু একটা ইন্টেন্সিটি থাকে যে যেই করে হোক এই ম্যাচটা হারা যাবে না, দরকার হলে মাইরা মুইরা ফাউল করে দিয়া তারপরে হলো অপোনেন্টরা আটকাইতে হবে। দুটা দলের মেন্টালিটি কিন্তু এমন থাকে। তো আপনাদের কি মনে হয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল কি তাদের ট্রফিটা ধরে রাখতে পারবে, অর্থাৎ আবারও কি তারা চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা, সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।